মনে রাখতে হবে এখন হলো পদ্মা ব্রিজের পরে আমাদের নতুন কাজ শুরু হয়েছে। এই শিবচরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই কাঁঠালবাড়িতে একটি কনভেনশন সেন্টার করে দিচ্ছেন, যে কনভেনশন সেন্টার এই দক্ষিণ বা এই এশিয়ার মধ্যে সব থেকে বড় আছে আমাদের বোম্বে। এক সিটিকে এক জায়গায় 5,000 লোক বসতে পারে, আর টোটাল 8,000 লোক। আমরা এই 8 বছরে এখানে আমরা সেই রকম আন্তর্জাতিক মানে 10,000 লোকের ক্যাপাসিটি সহ আমরা শেখ মুজিব কনভেনশন সেন্টারের কাজ আমরা শুরু করতে পারি। এই মুজিব কনভেনশন সেন্টার হয়ে গেলে দেশ বিদেশ থেকে বিদেশিরা এখন এখানে আসবে, আপনাদের এখানে সম্মেলন হবে, 5 স্টার হোটেল থাকবে, সকল রকম সুযোগ সুবিধা থাকবে। আমরা শিবচরে সর্বপ্রথম আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, বঙ্গবন্ধুর পরিবারের কারণে, শেখ কামালের কারণে আজকে ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশের নাম হয়েছে। তাই আমরা শিবচরে একটি শেখ হাসিনা স্পোর্টস সিটি করতেছি, এবং এই স্পোর্টস সিটির মধ্যে অলিম্পিক ভিলেজ আমরা করে দিব, যাতে বাংলাদেশরা পৃথিবী থেকে বিভিন্ন দেশ আন্তর্জাতিক খেলা খেলতে প্রশিক্ষণ দিতে শিবচরের মাটিতে আসবে। এই শিবচরেই আমরা বঙ্গবন্ধু নগর থিয়েটার করতেছি, সায়েন্স সিটি করতেছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা সায়েন্সের উপর পড়াশোনা, ব্যবসা বাণিজ্য করে। এইভাবে আমরা অনেক ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এই স্কুল প্রতিষ্ঠিত, আমরা শিবচরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই কিন্তু আধুনিকরণ করেছি জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায়। একটা সময় ছিল যে আমাদের জন্য একটা স্কুলের একটা টিনের ঘর পাওয়াই ছিল ভাগ্যর ব্যাপার, আর এখন মাননীয় প্রধানমন্ত্রী সকল স্কুলকে 4তলা ভবন তিনি করে দিচ্ছেন ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যতে। এই ভান্ডারীকান্দি আমরা যখন এসেছি, আজকে হয়তো অনেকেই ভুলে যাবে, আজকে হয়তো অনেকে ভাবতেই পারবে না যে আসলে কি এইভাবেই আমরা আজ থেকে 30 বছর আগে এই ভান্ডারীকান্দি এসেছি। আমার মনে আছে 91 নির্বাচনে যখন ভান্ডারীকান্দিতে আসি, তখন এই উমেদপুর থেকে ট্রলারে করে এই খাল দিয়ে আমি এসেছিলাম। এইটাই ছিল একমাত্র যোগাযোগের সহজ পথ। পরবর্তীতে নদী ভাঙ্গন আর বন্যার কারণে এই ভান্ডারীকান্দি আসা কিন্তু শিবচরের নেতারা কেন, শিবচর থেকে কেউ ভান্ডারীকান্দি আসতে কিন্তু ভয় পেত, কারণ যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ ছিল, এতই কষ্টসাধ্য ছিল, ভান্ডারীকান্দি আসতে আমাদেরকে অনেক চিন্তা করে সবাই আমার মনে আছে একবার বন্যার পরে রিলিফ দিতে আমি ভান্ডারীকান্দি আসলাম। তখন আমরা একটু আধুনিক হয়েছি, তখন আমরা ট্রলারের পাশাপাশি আমরা স্পিড বোট এনেছি, এবং এই স্পিড বোটে আমরা পদ্মা থেকে রওনা দিলাম। আমার মনে আছে এটা মনে হয় জাজিরা বর্ডার দিয়ে আমরা আসি দক্ষিণ করচরে, আর সারাদিনে পৌঁছাইতে পারি না, অনেক কষ্ট আমরা দক্ষিণ করচর পৌঁছালাম। আমাদের রিলিফের কাজ, নদী ভাঙ্গন বন্যার কাজ ছিল, আমরা দিলাম। দেওয়ার পরে আমরা শিবচর যাব, সেই শিবচর যেতে হলে আমরা রওনা দিলাম বাঁশকান্দি দিয়ে। সেই নীলগিরি থেকে আমরা হেরে আহারায় গেলাম রাত্রেবেলা, সেই রাত্রেবেলা নীলগিরি দক্ষিণে বড়তলা দক্ষিণে যে আমরা আর দেখতে পাচ্ছি আমরা কোথায় আছি। পরবর্তীতে কষ্ট করে নৌকার মাঝি যে সহযোগিতা নিয়ে আমরা সেই অনেক রাত্রে সেখানে আমরা শিবচরে পৌঁছালাম। এই ভান্ডারীকান্দিকে তখনই আমরা ঠিক করেছিলাম যে ভান্ডারীকান্দি যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নয়ন করব। যখন 91 পরে আমরা 91 পরেই মাটির কাজগুলি আমরা শুরু করি। আমার মনে আছে তখনই সেই সময়ই আমি প্রথম ভান্ডারীকান্দি চান্দেরচর বাজার থেকে ভান্ডারীকান্দি রাস্তার জন্য আমি গম বরাদ্দ আনি, এবং সেটা দিয়েই শুরু হয়। পরবর্তীতে 96-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন আমরা এই শিবচরের উন্নয়নে নতুন ভাবে কাজ শুরু করি, এবং তখনই আমরা শিবচরে পাকা সেতু নির্মাণ কাজে প্রথম উদ্বোধন বা প্রথম আমরা কাজ শিবচরে শুরু করি। এবং সেই সময় আমরা শিবচরে 3টা বড় ব্রিজ, তখনকার দিনে বড় ব্রিজ,
যেটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার ছিল, যে এই ব্রিজ তিনটা দিয়েই আমরা শিবচরের কাজ শুরু করি। তার মধ্যে একটা ব্রিজ হলো এই ভান্ডারিকান্দি নদীর উপর সেতু, একটা ছিল চাঁদের চরের উপর বাজারের ওই পাশের সেতু, আর একটা ছিল পাঁচচরের সেতু। এটা দিয়েই এই তিনটা সেতু দিয়েই আমাদের শিবচরের মানুষ প্রথম বড় ধরনের সেতুর কাজ আমরা করি। তারপরেই আমরা নতুন করে রাস্তাঘাট ব্রিজ কাটা করেছি। আমরা বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন, বঙ্গবন্ধু আমাদেরকে এই দেশ স্বাধীনতার জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, 6 দফা দিয়েছিলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের কাছে যে বাংলাদেশকে স্বাধীন করেছে। একটি সুশিক্ষিত পাকিস্তানি সেনার বাহিনীর সাথে আমাদের ছাত্র, আমাদের লাঠিয়ার, আমাদের কৃষক, আমাদের সাধারণ মানুষ নিয়ে যুদ্ধ করে আমরা কিন্তু জয় ছিনিয়ে এনেছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে সোনার বাংলা করবেন, এই দেশের অর্থনীতি মুক্তি দেবেন। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে আমরা কি পেয়েছি? আমরা পৃথিবী আমাদের সাথে যে সকল দেশ স্বাধীন হয়েছিল তাদের থেকে ধীরে ধীরে আমরা পিছিয়ে গিয়েছি। শুধু ছিল ষড়যন্ত্র, লুটপাট, মস্তানি, গুন্ডামি, এছাড়া কোনো কাজ আমরা পাই নাই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমরা নতুন করে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি বাংলাদেশকে উন্নত বাংলাদেশে করে নেবেন। সেইভাবেই তিনি পরিকল্পিতভাবে বাংলাদেশের উন্নয়নের কাজ শুরু করেন। শুধু উন্নয়নে করেনি, আজ থেকে কিছুদিন আগে আমরা এই শিবচরে পেয়েছি, আমাদের দিয়েছিল মুজাহিদের মতো মন্ত্রীকে শিবচরের দায়িত্ব দিয়েছিল, যে রাজাকার, যে যুদ্ধাপরাধী, তাদেরকে পতাকা নিয়ে আমাদের মাটিতে আমরা ঘুরতে দেখেছি। শিবচরের মাটি মুক্তি উদ্যান ঘাঁটি, সেখানে আমাদেরকে অপমানিত করা হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পরে সেই প্রভাবশালী আজকে সেই নিজামী মুজাহিদ সহ সকল যুদ্ধাপরাধী বিচার বাংলার মাটিতে করেছেন। তিনি এই অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করেছেন। পাশাপাশি দেশে খাদ্য সহ দেশকে আজকে একটি উন্নত বাংলাদেশে নিয়ে গেছেন। সময় খুব কম পেয়েছে, এর মধ্যে বন্যা মোকাবেলা করেছেন, অনেক কিছু করেছেন, তারপরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের যে অবস্থা, একটি সারা পৃথিবীতে করোনা মহামারী, এই করোনা মহামারীতে অনেক ধনী দেশও তাদের এই টিকা পয়সা দিয়ে $300 দিয়ে কিনতে হয়েছে, কোনো কোনো জায়গায় আরো বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই ভ্যাকসিন বিনে পয়সায় কোটি কোটি মানুষকে এই ভ্যাকসিন দিয়ে আজকে আমাদেরকে করোনা মোকাবেলা করতে আমরা সক্ষম হয়েছি। আজকে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের পরে সারা পৃথিবীতে যে ভয়াবহ অবস্থা, যেভাবে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, যেভাবে গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, যেভাবে তেল পাওয়া যাচ্ছে না, যেভাবে খাদ্য আসতেছে না, সেখান থেকে কিন্তু একমাত্র আমাদের ভরসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সারা দিয়েছে বাংলাদেশ, তার পরিকল্পনা আমাদের বিশ্বাস আছে যে ইনশাল্লাহ এই মহামারী থেকে, এই যুদ্ধ থেকেও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। আজকে শিবচরকে আমরা উন্নয়ন করেছি। আমি যখন এমপি হই তখন চলে মাত্র 4.5 কিলোমিটার রাস্তা পাকা ছিল, এখন কত কিলোমিটার আমি বলতে পারবো না, কয়েক হাজার কিলোমিটার ইনশাআল্লাহ। শিবচরে আমরা কয়েক হাজার ব্রিজ করেছি, কারণ শিবচর একটা বদ্বীপ, চারিদিকে আলিয়ার খায়ের দিকে পদ্মা, মাঝখানে হলো শিবচর। যে আলিয়ার খান নদীর উপর একটা সেতুর কথা কেউ ভাবতে পারে নাই, আজকে আলিয়ার খান নদীর উপর আমাদের 5 থেকে 7টা বড় বড় সেতু আমরা করেছি। আমরা সকল ইউনিয়নে, আজকেও আমি একটা রাস্তা দিয়ে আমি আসলাম, সকল এই কাজেতেই আমরা বেশিরভাগ জায়গার রাস্তা কিন্তু পাকা করে ফেলে দিয়েছি। যে ইউনিয়নে একটি মাত্র রাস্তা ইট ছিল না, আজকে শিবচরে এই ভান্ডারিকান্দি কত কিলোমিটার ইটের রাস্তা অনেকেই হয়তো বলতে পারবে না। আজকে আমরা মোটামুটি কাজ করেছি, নতুন নতুন মাটির রাস্তা করতেছি। চাহিদা সবসময় থাকবে, যোগাযোগের কোনো শেষ নাই, উন্নয়নের কোনো শেষ নাই। উন্নয়ন একটা ধারাবাহিকভাবে কাজ, কারণ আমরা যে রাস্তা মাটির করেছি
কয়েক বছর পরে সেই রাস্তা আমরা ইট পিছি, তারপরে কয়েক বছর পরে আমরা পাকা করেছি, আবার নতুন করে মাটির রাস্তা করেছি, আবার সেই রাস্তাকে আমাদেরকে বসতে দিতে হবে, আবার ইট বিছাতে হবে, আমাদেরকে ধারাবাহিক ভাবে পাকা করতে হবে। সেতু আমরা করেছিলাম 96-তে, প্রায় সাড়ে 300 রুপা কারবার করেছিলাম। আজকে সেই কারবার অনেক ছোট হয়ে গেছে। আজকে সেইগুলিকে আমরা পুনরায় ভেঙে আবার নতুন করে সেই কারবারগুলি, ব্রিজগুলি আমরা নতুন করে পদ্মা ব্রিজের আলোকে এখন আমরা তৈরি করতেছি। যে রাস্তা আমরা করেছিলাম 8 ফিটে, এখন সেটা আমরা 12-16 ফিটে যাচ্ছি। এইটাই উন্নয়ন ধারাবাহিকতা। অবকাঠামো উন্নয়নে শতভাগ বিদ্যুৎ সহ আমি মনে করি শিবচর এখন যে অবস্থায় আছে, বাংলাদেশে অনেক থানার থেকে ভালো অবস্থায় আছে, অনেক উন্নত আছে। কারণ আপনারা ভুলে যান নাই যে এর মধ্যেও আমরা অনেকগুলি বন্যা মোকাবেলা করেছি। এই 98 বন্যায়ও এই চাঁদচর থেকে শিবচর পর্যন্ত 8টা সেতু ভেঙে গেছিল। এই শিবচর বাজারে দোকান মুখের সেতুটাও, জেলখানার সামনে ব্রিজটাও ভেঙে গেছিল। এটাও কিন্তু 98 পরে আমাদেরকে নতুন করে এই 8টা সেতু করে আমাদেরকে রাস্তা চালু রাখতে হয়েছে। আজকে আমাদের ভালো অবস্থা, যোগাযোগ ভালো অবস্থা, পদ্মা ব্রিজকে সামনে রেখে আমরা শিবচরকে এমন জায়গায় নিয়ে গেছি। প্রথম ধাপ যে উন্নয়ন করেছিলাম, এখন আমরা দ্বিতীয় ধাপ শেষ করেছি। আজকে আমাদেরকে এখানে যারা নির্বাচিত প্রতিনিধি, এখানে যারা মুরব্বী আছেন, এখানে যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন, সবাই কিন্তু পরিবর্তন হতে হবে। আজ থেকে 30 বছরের আগে নাই, আপনাদেরকেও সেই 30 বছর আগে নেতা থাকলে চলবে না। আপনাদেরকেও এখন আবার আগামী 30-50 বছরের স্বপ্ন নিয়ে কাজ করতে, কারণ শিবচরের ভৌগোলিক দিক থেকে শিবচর একটি এখন ভালো জায়গায়। একটা সময় ছিল যে শিবচর ছিল সব থেকে অবহেলিত। আজকে ভৌগোলিক দিক থেকে শিবচর একটি উন্নত জায়গা, ভালো জায়গায়। কারণ পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার কারণে পদ্মার পরে সব থেকে প্রথম উপজেলা শিবচর। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেল লাইন দিয়ে দিচ্ছে, আগামী 6 মাস পরে আমরা রেল চালু করতে পারবো ইনশাল্লাহ। সেই রেল লাইন যদি চালু হয়, 2টা স্টেশন শিবচরে হচ্ছে, তাহলে ঢাকার সাথে শিবচরের দূরত্ব আরো ইনশাল্লাহ কমে আসবে। আজকে ভান্ডারিকান্দিতে ঢাকার থেকে যেখানে আমরা সারা রাত জার্নি করে আজকে 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আমরা শিবচরে ঢাকা থেকে আসতে পেরেছি। এই যে আমাদের উন্নয়ন, এটাকে আমাদেরকে আরো আগায় নিতে হবে। আমাদের এখনকার উন্নয়ন হবে, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। আমরা যদি সোনার মানুষ তৈরি না করতে, এই ব্রিজ, কারবার, রাস্তা, বিদ্যুৎ সবই পড়ে থাকবে, কিন্তু আমাদের এলাকার মানুষ আমাদের এই উন্নয়নের সুযোগ নিতে পারবে না। আজকে আমরা আগের নির্বাচন বলেছিলাম, একটা সময় শিবচরের মানুষ শিবচরে পড়াশোনা করতে পারতো না, ইন্টারমিডিয়েটের উপরে কোনো পড়াশোনার সুযোগ ছিল না। আজকে আমরা শিবচরে ইউনিভার্সিটির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমরা এমন অবস্থা নিয়ে যাচ্ছি, আগামী কিছুদিনের মধ্যে শুধু শিবচরের মানুষ না, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে হয়তো শিবচরের মাটিতে। সেই আলোকে আমরা ইতিমধ্যে আমাদের শিবচরের সেই ডিস্ট্রিক্টের কাজ শুরু করি। আমরা শিবচরে টেক্সটাইল, শিবচরে বাংলাদেশের অর্থনীতি টেক্সটাইলের উপর দাঁড়ায়। আমাদের গার্মেন্টস সব থেকে ভালো। আমরা পৃথিবীতে সব থেকে গার্মেন্টস এর এক্সপোর্ট করি। এই গার্মেন্টসে আমাদের ছেলেমেয়েরা কাজ করে, এই গার্মেন্টসে আমাদের ব্যবসায়ীরা কাজ করে। আমাদের যত ব্যবসায়ী যারা ছেলেমেয়ে, তারা কিন্তু পড়াশোনা করে এই ব্যবসায় আসে নাই, তারা কিন্তু পড়াশোনা করে তারা এই কাজ শিখে নাই। আজকে আমরা শিবচরে টেক্সটাইল কলেজের কাজ আগামী জুন মাসে টেক্সটাইল কলেজের ভর্তি আমরা শুরু করব। এই টেক্সটাইল কলেজে যদি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, তাহলে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি তারা টেক্সটাইলের উপর পড়াশোনা করে এই ব্যবসারও শরীক ইনশাল্লাহ হতে হবে। শিবচরে অনেক মানুষ বিদেশে আছে, আমরা বিদেশে দেখেছি
কি কি কষ্ট করে, বিদেশে উন্নত দেশে তারা ফুল বেচে বেচে জীবন নির্বাহ করে, তারা অনেক ছোট ছোট কাজ করে। এই কারণে আমরা দেখেছেন তৃতীয় খণ্ডে রেজাল্ট করুন টেকনিক্যাল স্কুলের কাজ আমরা শেষ করে ভর্তি করেছি। আমাদের ছেলেমেয়েরা আরো কিছুগুলি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমরা করতেছি, সেইগুলি যদি আমরা করতে পারি আমাদের ছেলেমেয়েরা না, অনেক এলাকার ছেলেমেয়েরাও আমাদের এই কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে বিদেশে তারা কাজ করার সুযোগ পাবে। আমরা এখানে যে নার্সিং ইনস্টিটিউট করেছি, নার্সের চাকরি দেশেও যেমন চাহিদা আছে বিদেশেও যেমন চাহিদা আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সেখানে পড়াশোনার সুযোগ করে দেন তাহলে তাদের অর্থনৈতিক মুক্তি হবে। আমরা প্রায় 2200 কোটি টাকার উপর তাঁত ভর্তি করতেছি। আপনারা জানেন তাঁত আমাদের শিল্প, এখানে বেনারসি, এখানে মসলিন, এখানে আমাদের তাঁত। আমরা এমন একটা তাঁত শিল্প এখানে করতে যাচ্ছি যেখানে দেশ বিদেশ থেকে মানুষ এসে এখানে ডিজাইনার থাকবে, এখানে তাঁতিরা বসবাস করবে, এখানে তাঁতিদের পড়াশোনার ব্যবস্থা করা হবে, এখানে তাঁত শিল্প বিক্রির ব্যবস্থা করা হবে, ডিজাইন করা হবে এবং এখান থেকে দেশ বিদেশে এক্সপোর্ট হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই শিক্ষায় আমরা আনতে পারি, আপনাদের ঘরের পাশে বসে তারা এই কাজের সুযোগ পাবে। আমরা এছাড়াও আমরা শেখ হাসিনা ফ্রন্টিয়ার পার্ক এবং ইনস্টিটিউটের জন্য 80 একর জমি দিচ্ছি, যেখানে কম্পিউটারে এবং ডিজিটাল বাংলাদেশে সর্বপ্রথম পড়াশোনা শিক্ষণের মাটিতে শুরু হবে এবং এখানে থেকেই পড়াশোনা করে মানুষ বিদেশে যেতে পারবে। এই ধরনের ভাবে আমরা ব্যাপক উন্নয়ন কর্মসূচি দিয়েছি। আরো বড় বড় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছে। আপনারা জানেন স্বাস্থ্য, শিবচর হসপিটাল ছিল 29 বেড, আজকে সেটাকে 100 বেড করা হয়েছে। এই 100 বেডের পাশাপাশি আমরা শিবচর পৌরসভায় আমাদের যে ইনস্টিটিউট আমাদের ম্যাক্স ইনস্টিটিউট, আমাদের আইএসটি ইনস্টিটিউট, এইগুলি আমরা করেছি। বিল্ডিং এর কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যে এই স্বাস্থ্য খাতে সকল রকম কারিগরি শিক্ষা ইনশাল্লাহ শিবচরের মাটিতে আমরা দিতে পারবো। আমরা এই সকল প্রতিষ্ঠান করার পরে যদি আমাদের ছেলেমেয়েরা ভর্তি হতে না পারে, আপনার ছেলেমেয়েরা ভর্তি না হতে পারে, তাহলে কিন্তু আপনাদের দুঃখ থেকে যাবে। কারণ আগে ঘরের কাছে প্রতিষ্ঠান ছিল না, আপনাদের দুঃখও ছিল না। আপনারা সান্ত্বনা পেয়েছেন যে এত কষ্ট করে আমার মেয়ে ঢাকায় যে পড়াশোনা করবে তার থেকে দেশেই অন্য পড়াশোনা করবে। আজকে আপনার ছেলে আপনার মেয়ে হাতের কাছে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে না পারে, সেটা কিন্তু বাবা মার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার। এবং আমি মনে করি এই ব্যাপারে এখন আপনাদের সময় এসেছে। আমরা চাই যে আমাদের মাটিতে যে প্রতিষ্ঠানগুলিতে হবে সেখানে সর্বপ্রথম আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে। আজকে শিবচরে হাউজিং করেছি, এখন শিবচরের মানুষ একসময় ঢাকায় থাকতো, টঙ্গী থাকতো, নারায়ণগঞ্জ থাকতো, আজকে সারা দেশের মানুষ শিবচরে জমি কেনার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়, অনেক ষড়যন্ত্র হয়েছে। কেন হয়েছে পদ্মা সেতু ষড়যন্ত্র? কারণ যে ফরিদপুর হলো নৌকার ঘাঁটি। এই ফরিদপুর যদি পদ্মা সেতু হয়ে যায়, ঢাকার সাথে রাজধানীর সাথে ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়ে যাবে। এইটাকে আমাদের বিরোধী দল হুমকি হিসাবে ভেবেছে। তারা ভেবেছে যে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ভাবে সব থেকে ভালো জায়গা হলো এই দক্ষিণবঙ্গ। এই দক্ষিণবঙ্গের মানুষ যদি যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামো উন্নয়ন হয়ে যায়, তাহলে বাংলাদেশের অনেক এলাকায় আমাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ আপনি যান এখান থেকে ভুটানে সব আছে, কোনো বন্দর নাই। আপনি যান নেপাল, সব আছে, অনেক কিছু আছে, কিন্তু কোনো নৌ বন্দর নাই। এইরকম পৃথিবীতে দেখা যাবে 40-50টার উপর দেশ হবে যেখানে সামুদ্রিক কোনো বন্দর নাই। আর আমাদের দেশে না, এই পদ্মার এপারে দক্ষিণবঙ্গে আমাদের দুইটা সমুদ্র বন্দর আছে। একটা সমুদ্র বন্দর ছিল মোংলা বন্দর, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পায়রা বন্দর করে দিয়েছে। একটা বিভাগ 19টা জেলার মধ্যে 2টো সমুদ্র বন্দর আছে। বাংলাদেশের সব থেকে বড় স্থল বন্দর কোনটা, যেটা আমাদের অর্থনৈতিক শক্তি, সেটা হলো বেনাপোল, আর একটা আছে সাতক্ষীরা। দুইটাই কিন্তু স্থল বন্দর আমাদের দক্ষিণবঙ্গে আছে। পৃথিবীর অনেক দেশে এই ট্যুরিজম ব্যবসা করে কিন্তু ওঠে।
আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেন অনেক দেশই দেখবেন যে ট্যুরিজম ব্যবসা করে ওঠে। এই ট্যুরিজমের জন্য পৃথিবীর মধ্যে হাতে গোনা দুই একটা সি বিচ আছে যেখানে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। তার মধ্যে একটা হলো এই কুয়াকাটা, যেটা আমাদের দক্ষিণবঙ্গে। পৃথিবীর মধ্যে যদি সব থেকে আপনার বন যেটাকে আমরা বলি সেটা ভালো, যেখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সব আছে, সেই সুন্দরবন কিন্তু দক্ষিণবঙ্গে আছে। আমাদের দক্ষিণবঙ্গে নাই কি? আমাদের কৃষি আছে, আমাদের নদী আছে, আমাদের সম্পদ আছে, আমাদের গ্যাস আছে। ভোলায় ভোলায় আমাদের বিপুল পরিমাণ গ্যাস আছে। সকল কিছু থাকার পরেও কিন্তু কোন দল আমাদেরকে এই পদ্মা সেতু করে দেয় নাই। আমাদের কোনো রেল লাইন ছিল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটা মূল্যায়ন করেছে। আমাদের পাট, আমাদের এই শিবচর ভাঙ্গার পাট পৃথিবীর সব থেকে সেরা পাট, সোনালী আঁশ, সেই আঁশও আমাদের এখানে। মাছের রাজা ইলিশ, সেটাও আমাদের পদ্মা নদীতে। আর সব থেকে গৌরবের যে ব্যাপার, অহংকারের ব্যাপার, এবং যেটাই আমাদের বাংলাদেশের মানুষের সব থেকে প্রাণ শক্তি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু জন্মভূমি এই দক্ষিণবঙ্গ। আর বঙ্গবন্ধু শুয়েও আছেন আমাদের মাটি এই দক্ষিণবঙ্গে, ফরিদপুরে টুঙ্গিপাড়ায়। এর থেকে বড় শক্তি বাঙালির মধ্যে আসতে পারে না। তাই আজকে পদ্মা ব্রিজ হওয়ার পরে, এই পদ্মা ব্রিজ শুধু আমাদের যোগাযোগের সেতু না, এই পদ্মা সেতু হলো আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। পদ্মা সেতু হতে পারে না এক মাস, এর মধ্যেই আমাদের হাজার হাজার মানুষ আমাদের এলাকায় দেখতে আসতেছে। বিভিন্ন ভাবে তাদের পরিকল্পনা নিয়ে তারা এখনই তাদের কাজ শুরু করেছে। আমাদের এলাকায় আমাদের এই উর্বর জমি, আমাদের যে মাটি, আমরা যদি একটি সুন্দর পরিবেশ দিতে পারি, যে পরিবেশ এখন শিবচরে আছে। একটা সময় রাজনৈতিক যে গন্ডগোল শিবচরে ছিল, আজকে শিবচরের মাটিতে সেটা নাই। একটা সময় আমাদের দলীয় যে বিশৃঙ্খলা ছিল বিভিন্ন দলের মধ্যে, শিবচরে আওয়ামী লীগের মধ্যে সেটা নাই। ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতেছি। দল দলের কাজ করবে, নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজ করবে। সবাই আমরা কাজ করে একটাই লক্ষ্যে যেতে হবে, শিবচরকে বাংলাদেশের মধ্যে সব থেকে আধুনিক এবং সব থেকে অর্থনৈতিক শক্তিশালী একটি উপজেলা আমাদেরকে গড়তে হবে। আমাদের এই কাজ করতে যে আমাদেরকে আরো অনেক শ্রম দিতে হবে। এখন আমাদেরকে মাদক মুক্ত শিবচর করতে হবে। সবাই যার যার ঘরে পাহারা দিতে হবে। কারো ছেলে মেয়ে যেন মাদকে আসক্ত না হয়, আমাদের যেন কোনো বাল্য বিবাহ না হয়, আমাদের ছেলেমেয়েরা যেন অল্প বয়সে বাল্য বিবাহের কারণে তার এই শিক্ষা থেকে যেন আমাদের মেয়েরা বঞ্চিত না হয়। আমাদেরকে সবাই আপনাদেরকে মনে রাখতে হবে, এখন হলো পদ্মা ব্রিজের পরে আমাদের নতুন কাজ শুরু হয়েছে। এই শিবচরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই কাঠারবাড়িতে একটি কনভেনশন সেন্টার করে দিচ্ছেন। যে কনভেনশন সেন্টার এই দক্ষিণ বা এই এশিয়ার মধ্যে সব থেকে বড় আছে আমাদের বোম্বে। এক সিটিকে এক জায়গায় 5,000 লোক বসতে পারে, আর টোটাল 8,000 লোক। আমরা এই বছরে এখানে আমরা সেই রকম আন্তর্জাতিক মানে 10,000 লোকের ক্যাপাসিটি সহ আমরা শেখ মুজিব কনভেনশন সেন্টারের কাজ আমরা শুরু করব। এই মুজিব কনভেনশন সেন্টার হয়ে গেলে দেশ বিদেশ থেকে বিদেশিরা এখন এখানে আসবে। আপনাদের এখানে সম্মেলন হবে, 5 স্টার হোটেল থাকবে, সকল রকম সুযোগ সুবিধা থাকবে। আমরা শিবচরে সর্বপ্রথম আপনারা জানেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, বঙ্গবন্ধুর পরিবারের কারণে, শেখ কামালের কারণে আজকে ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশের নাম হয়েছে। তাই আমরা শিবচরে একটি শেখ হাসিনা স্পোর্টস সিটি করতেছি, এবং এই স্পোর্টস সিটির মধ্যে অলিম্পিক ভিলেজ আমরা করে দিব, যাতে বাংলাদেশরা পৃথিবীর থেকে বিভিন্ন দেশ আন্তর্জাতিক খেলা দেখতে প্রশিক্ষণ দিতে শিবচরে মাটিতে আসবে। এই শিবচরে আমরা বঙ্গবন্ধু নব থিয়েটার করতেছি, সায়েন্স সিটি করতেছি, যেখানে আমাদের ছেলে মেয়েরা সায়েন্সের উপর পড়াশোনা, ব্যবসা বাণিজ্য। এইভাবে আমরা অনেক ব্যাপক
কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি আমরা সফল করার জন্য সব থেকে বেশি সহযোগিতা দরকার আপনাদের। শিবচরের মানুষ আজ পর্যন্ত কোনো উন্নয়নে আমারে বাধা দেয় নাই, কোন উন্নয়নে আমার অসহযোগিতা করে নাই। এই 21 বছর যেখানে আমি রাস্তা করতে চেয়েছি সেখানে আমি রাস্তা করতে পেরেছি, যেখানে আমি ব্রিজ করতে চেয়েছি সেখানেই পেয়েছি, যেখানে আমি বিল্ডিং করতে গিয়েছি সবাই আমাকে সহযোগিতা করেছে। আমার বিশ্বাস আগামী 10 বছরে যে উন্নয়ন পরিবর্তন হবে, 50 বছরে শিবচরে যা পরিবর্তন না হয়েছে এখনই বলে শিবচরের মানুষ অনেকদিন পরে আসে শিবচর ছেড়ে না। আর যদি 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকে কেউই আপনারা শিবচর চিনতে পারবে। তাই আপনাদেরকে আমাদেরকে নির্বাচন হয়ে যাবে, প্রতিযোগিতা থাকবে, আজকে একজন হবে কালকে আরেকজন হবে, এইগুলি নিয়ে আমাদের এখন সময় নষ্ট করার সময়। এখন আমাদের সময় হলো যে আমরা আমাদের জন্য যা করেছি অনেক পেয়েছি। আমাদের বয়সে আজকে অনেকেই এই যে রেজাউল তালুকদার, শামসুল্লাহ সহ অনেক নেতা মারা গেছে, তারাও তো পদ্মা ব্রিজ দেখে যেতে চেয়েছিলেন। আমাদের অনেক নেতা কর্মী করোনায় মারা গেছে, তারাও তো পদ্মা ব্রিজ পার হতে চেয়েছে, তারা কিন্তু পারেন না। আমরা পদ্মা ব্রিজ পার হয়ে আজকে একটা উন্নত শিবচরে আমরা এখনো আছি, এটাই আমরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ আমাদের করে দিচ্ছে। আজ থেকে কত বছর আগে সেই 74 সালে আমার পিতারা এই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখছেন। ঢাকা খুলনা মহাসড়কের জন্য প্রধান বঙ্গবন্ধু সেই 74 বাজেটে 3 লক্ষ টাকা সর্বপ্রথম বরাদ্দ দিয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা তার সেই বাপের অসমাপ্ত কাজ আজকে এত বছর পরে শেষ। তাই যারা বিরোধী দল, যারা ষড়যন্ত্র করা তারা ষড়যন্ত্র করবে, যারা কথা বলার তারা কথা বলবে, যারা কাজ করার তারা কাজ করবে। আমরা কোন বন্যায়, কোন নদী ভাঙনে শিবচরে অন্য কোন দলের নেতা কর্মীদের পাইও নাই, পাবো না, এইটাই হলো সত্য। আর আমাদের উন্নয়ন নির্ভর করে একজনের উপর, শেখ হাসিনার উপর। শেখ হাসিনা আমাদের বট গাছ, বট গাছ যদি ঠিক থাকে ছাওয়া ইনশাল্লাহ আমরা পাবো, ছাওয়া আমরা পাবো। আমরাও চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে নিয়ে আজকে আমরা আমাদের সেই জায়গায় পৌঁছে যাব। তাই আমি ভান্ডারীকান্দির মানুষের কাছে, জনগণের কাছে আমি কৃতজ্ঞ। তারা 6 বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, 3 বার আমার পিতাকে নির্বাচিত করেছে। আজকে শিবচর থেকে অনেক দূর হওয়ার পরেও আজকে কিন্তু শিবচরের ভান্ডারীকান্দি আর শিবচরের মধ্যে কোনো পার্থক্য নাই। যে কোনো সময় যে কোনো বড় প্রকল্প আপনাদের এলাকায় চলে আসতে পারে। যে কেউ এসে যদি জানে যে এলাকায় শৃঙ্খলা অবস্থা ভালো, যদি জানে এখানে রাজনৈতিক অবস্থা ভালো, অবশ্যই শিবচরে প্রতিটা মাটির দাম ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। তাই সকলে সহযোগিতা আছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে আরো আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হবে